হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। এখন তো ভালো থাকারই কথা, তাই না? দিন এগিয়ে আসছে, আমার মেয়ে আসবে, মানে আমার বড় মেয়ে, তো সেই জন্যে আমি অধীর আগ্রহে ওয়েট করছি। তো এখন তো মন মেজাজ একটু একটু ভালো থাকবেই, বলো। তো আজকে হচ্ছে 23rd of September, আর এখন বাজে 10:30। চান টান হয়ে গেছে, বুঝতেই পারছো। সকাল থেকে ক্যামেরাটার একদম অন করিনি, কেননা মানে প্রচণ্ড গরম হচ্ছিল, জানো তো। এক ভ্যাপসা গরম, গুমোট, চোখ নাক দিয়ে জল পড়ছে, মানে ইচ্ছেই করছিল না যে কিছু করি, মানে পাগল পাগল অবস্থা। তো ওই জন্য আর ক্যামেরাটা অন করিনি। আর কী বা দেখাবো, ওই একই রকমভাবে চলছে। তাই জন্য ভাবলাম যে চান টান করে এখন একটু ফ্রেশ হয়েছি, একটু শরীরটা ঠান্ডা ঠান্ডা হয়েছে, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু আড্ডা গল্প করেই আজকে ভিডিওটা রাখি। রোজ রোজই যে সব কিছু দেখাতে হবে আর দেখানোর মতো কিছু থাকলে অবশ্যই সেটা দেখাবো, কিন্তু দেখানোর মতোই কিছু নেই, কি আর দেখাবো। তো ব্রেকফাস্ট খেতে খেতে আজকে একটা নিউজ দেখছিলাম। নিউজ তো সবসময় আমরা এখন দেখছি, তো তোমরা তো জানোই। তো এটা আরজি করের ব্যাপার নয়, এটা মানে একটা নতুন রকমের টাকা আদায় করার পদ্ধতি বেরিয়েছে। তো সেইটা দেখছিলাম, দেখে অবাক হয়ে গেলাম, এবং অবশ্যই তখনই মনে করেছি যে দাঁড়াও, চান টান করে আসি, আমার পরিবারের সবার সঙ্গে এটা শেয়ার করব। এটা মেনলি ঘটছে, জানো তো, সিনিয়র সিটিজেনদের সঙ্গে, মানে 60 আপ যারা, তাদের সঙ্গে। তো আমি এটা তোমাদেরকে বলছি, মেনলি তোমাদের বাড়িতে যারা বয়স্ক মানুষ আছেন তাদেরকে অবশ্যই অবশ্যই করে খুব সাবধান করে দেবে। তো এই ব্যাপারটা কি ঘটছে তোমাদেরকে একটু বলে দিই। এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলো, বা ফোনের মাধ্যমে বলো, বা ফেসবুকের মাধ্যমে বলো, বিভিন্নভাবে এই সব বয়স্ক মানুষদের সঙ্গে বেশ একটা বন্ধুত্বপূর্ণ রিলেশন তৈরি করছে মানুষ, মানে যারা আর কি, বুঝতেই তো পারছো, টাকাপত্র নিতে চায়। তো এরা কিছু পাবলিক আছে, তারা এরকমভাবে মানে আলাপ আলোচনা করে, তাদের মতো কথা বলে, তাদেরকে খুব মেন্টাল সাপোর্ট দিয়ে এইসব করে টোরে বলছে যে এই মানে আমরা টাকা ডবল করে দিই। তো এই ইউটিউব এইসবের কথা বলছে। এবার দেখো, বয়স্ক মানুষ যারা আছে তারা অনেকেই কিন্তু এইসব নিয়ে অত ওয়াকিবহল নয়, তাই না? মানে ফেসবুক বা ইনস্টা বা ইউটিউব এইসব, মানে আমার মাটারা যেরকম এসব জানতোই না, মানে না, আমি কোনো দিন শোনেনি। আমার মানে যেহেতু আমি ইউটিউবে রয়েছি, আমি একজন ইউটিউবার, তাই জন্যে ওই মাকে যেটুকু বুঝিয়েছি করেছি, কিন্তু তাও মাকে জিজ্ঞেস করলে মা কিছুই বলতে পারতো না। তাই বলে মা যে অশিক্ষিত তা কিন্তু না, মাও কিন্তু শিক্ষিত মানুষ ছিল, কিন্তু যেহেতু এইসবের সঙ্গে কোনোদিন ডিল করেনি, যেহেতু এইসবের সঙ্গে কোনোদিন পরিচিতি ছিল না, তাই জন্যে এদের নলেজটা কম। আর একটা সার্টেন বয়সের পর না, হঠাৎ করে তুমি যদি একটা নতুন কিছু জিনিস শেখাও বা একটা ইন্ট্রোডিউস করিয়ে দাও, সেটা দেখবে তাদের ক্যাচ করতে সময়ও লাগে, এবং অনেকের এটা নিয়ে ইন্টারেস্ট আর গ্রো করে না। আমরা যেরকম, আমরা কি এখনো অবধি আমাদের বয়সটা অত হয়নি, আমরা এখনও অনেক কিছু শিখতে চাই, বা আমাদের ব্রেনটা সেইভাবে কাজও করে, জিনিসটাকে নিতে পারে, কিন্তু একটা বয়সের পর সেই নেওয়ার ক্ষমতাটা তো থাকে না। তখন আর এত বোঝা টোঝার ব্যাপারে থাকে না, তখন মনে হয় আচ্ছা আচ্ছা কী বলছে, আসল মজ্জা কথাটা কী সেটা শুনি। এই তো এই মানে ব্যাপারটাকেই এরা কাজে লাগাচ্ছে, বুঝছো তো। তো কাজে লাগিয়ে এরা কি করছে, এরা তাদেরকে কনভিন্স করছে, মানে সিনিয়র সিটিজেন যারা মানুষ, তাদেরকে কনভিন্স করছে যে আপনাদের মানে টাকা আমরা এই কয়েকদিনের মধ্যে ডবল করে দেবো। এবং এই লোভেতে অনেকে পড়ে যাচ্ছে, কেননা তারা তো এত খতিয়ে দেখছেন না, এবং তাদের এই সব সিস্টেম নিয়ে এত নলেজও নেই। তারা ভাবছেন বয়স হয়ে গেছে, কোন কালে রিটায়ার করেছি, তো এখন যদি এত লাখ টাকা দিয়ে সেটা ডবল হয়ে যায়, ওয়াই নট। আর বেশি দিন ধরে ব্যাংকে রেখে সেটাকে ফিক্সড করে অমুক করে ডবল করা মানে তো অনেক বছরের ব্যাপার। তো তার থেকে যদি চটজলদি কিছু একটা হয়ে যায়, তাহলে ভালো, মন্দই বাকি। তো এই রকমই একজন বয়স্ক মানুষ, ভদ্রলোক একজন, 60 আপ, তো তিনি 58.5 না 58.9, এটা আমি ঠিক এক্স্যাক্ট জানি না, লক্ষ টাকা এরকম তাকে দিয়েছিল। জাস্ট এই ইন্টারনেটের থ্রু দিয়েই কিন্তু তার সঙ্গে আলাপ, তো তাকে দিয়েছিলেন। এটাই মানে নিজে বুঝে যে ওনার টাকাটা ডবল হয়ে যাবে, যথারীতি বুঝতেই পারছো, সে টাকা নিয়ে গায়েব। তো তিনি তারপর বুঝতে পারেন যে আমি এরকম একটা ফ্রড কেসের মধ্যে পড়ে গেছি, আমার এতগুলো টাকা এই বয়সে চলে গেছে। এবার দেখো, ওই বয়সে অত টাকা চলে গেলে সেটা কে দেবে? এটা তো আর
ওনার তো আর চাকরি বাকরির সম্ভাবনা নেই, ওনার ব্যবসা করার সম্ভাবনা নেই, কিছুই নেই। এবং হ্যাঁ, ছেলে মেয়ে যদিও বা সাপোর্ট দেয়, তারা কি সম্ভব 58 লাখ টাকা তার বাবাকে দিয়ে দেবে? তো সেই জন্যে উনি যখন বুঝতে পারেন তখন উনি চলে যান সাইবার যে মানে যেখানে আর কি কমপ্লেন দেওয়া যায় সেইখানে চলে যান এবং তাদেরকে কমপ্লেন দেন, এবং তারা দুজনকে গ্রেফতারও করতে পেরেছে, দুজনকে গ্রেফতার করতে পেরেছে। এবং দুজনেরই যা লাস্ট নেম দেখে বুঝলাম দুজনেই নন বেঙ্গলি, অবাঙালি, এবং দুজনকে গ্রেপ্তার করেছে। এবং ভদ্রলোককে মাত্র 5 লাখ টাকা এখনও অবধি উদ্ধার করে দিতে পেরেছে। এখনও 58 লাখের মধ্যে 5 লাখ উনি রিটার্ন পেয়েছেন, মানে সাইবার ক্রাইম যারা মানে অফিসাররা আছেন তারা উদ্ধার করে দিতে পেরেছেন, এবং বাকি পুরোটাই এখনও অবধি উদ্ধার করা সম্ভব হয়নি। জানি না আগামী দিনে সেটা সম্ভব হবে কি না। এবার এটা একটা বিশাল বড় ফাঁদ, এবং এটা নাকি নতুন উৎপত্তি হয়েছে, এবং আমার মনে হলো এটা আমার কর্তব্য যে তোমাদের সবার সঙ্গে এটা শেয়ার করি। যারা ভিডিও আমার দেখো তারা নিজেরাই যদি এই বয়সের হও, মানে সিনিয়র সিটিজেন হও, বা তাদের যদি বাড়িতে কোনো গুরুজন থাকেন তারা সিনিয়র সিটিজেন, অবশ্যই অবশ্যই করে এটা তাদের মাথায় ঢুকিয়ে দিও যে কোনো রকম এইসব উৎপটাং লোক যারা নেটের থ্রু দিয়ে বলছে টাকা ডবল হয়ে যাবে, অমুক হয়ে যাবে, তমুক হয়ে যাবে, এইতে যেন তারা কোনো মতেই ফাঁদে, এইসব ফাঁদে যেন তারা পা না দেন। স্ট্রিক্টলি তাদের মাথায় এটা মানে বুদ্ধি ঢুকিয়ে দিও, ইনজেক্ট করে দিও যে কোনো মতেই যেন এই ফাঁদে পা না দেন। এবং এটাও বলে দিও যে এই সব জাতীয় যখন কনভারসেশন কারুর সঙ্গে চলবে বা কারুর সঙ্গে এরকম বন্ধুত্বপূর্ণ চলছে, টাকা পয়সার ব্যাপার চলছে, তারা যেন একটু তাদের প্রিয়জন কারুকে, ছেলে মেয়ে মানে যাকেই তারা ভরসা করেন তাদের সঙ্গেও যেন একটু কথা বলেন। তাহলে কি হয়, এখনকার যারা মানে ইয়াং জেনারেশন বা যারা ওনার থেকে বয়সে কম, তারা নিশ্চয়ই এই বুদ্ধিটা ওনাকে দেবেন যে এইসব ফাঁদে একদম পা দিও না, এটা একটা স্ক্যাম, এটা টাকাটাকে পুরো লুট করে নেবে, এইগুলো অন্তত তার মাথায় ঢোকাতে পারবে। তো অ্যাটলিস্ট যেন জিজ্ঞেস করেন, অ্যাটলিস্ট যেন এইটা নিয়ে কথাবার্তা বলেন বিফোর নিজেই ডিসিশন নিয়ে নিলেন যে হ্যাঁ আমি আমার টাকাটা দিয়ে দিই। তো এটা একটা মানে ভীষণই গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং কি যে অবস্থা হচ্ছে এখন মানে বাইরের, আমি তো মানে বুঝতেই পারছি না। সব দিকে একটা অরাজকতা, সব দিকে করাপশান, মানে যেন মনে হচ্ছে এই আরজি করটা হওয়ার পর থেকে অনেক কিছু মাটির থেকে পুড়ে বেরিয়ে আসছে, যেগুলো হয়তো আমরা অনেক কিছুই জানতাম না, সেগুলো কিন্তু এখন একদম চোখের সামনে যেন ভেসে উঠছে। তো এটা মানে খুবই চিন্তার ব্যাপার। তো মানে কিছু আমাদের সাধারণ মানুষদের পক্ষে তো কিছু করা সম্ভবও নয়, শুধু এটাই করা সম্ভব যে নিজে যতখানি সম্ভব নিজেকে সাবধানে রাখা, নিজেকে প্রোটেক্ট করা, নিজের যেটুকু আছে সেটুকুকে সযত্নে রাখা, কোনো রকম ট্র্যাপে না পা দেওয়া, এইটুকু ছাড়া আমাদের আর কী করণীয় আছে বলো? তো এই হলো একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হলো একটা গল্প পড়ে তোমাদের শোনাবো। এটাও গল্প ঠিক বলবো না, এটাও কিন্তু একটা ইনসিডেন্ট। এরকম জিনিসও যে হয় সেটা এই মানে এই আর্টিকেলটার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, এবং আমি চাই যে এই গল্পটাও মানে এই আর্টিকেলটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, যাতে তোমাদেরও ইয়াং জেনারেশন যারা আছে তারা যেন এটা শুনে ওয়াকিবহল হয়। তো আমি এটা পড়ছি। 2 বছর আগে বয়ফ্রেন্ডকে বিশ্বাস করে নিজের উলঙ্গ ছবি দিয়েছিলাম। এখন সেই বয়ফ্রেন্ড আমাকে ব্ল্যাকমেল করছে। আজ থেকে 2 বছর আগে অভির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল। সেই প্রেম টিকিয়ে রাখতে অভিকে আমার এমন একটা পিকচার দিয়েছিলাম। তো ভাগ্যক্রমে অভির সঙ্গে আমার বিয়েটা হয়নি, কারণ এটাই যে অভি তার বাবা মায়ের বিরুদ্ধে যেতে চায়নি। পরবর্তীতে হাসিবের সঙ্গে আমার বিয়ে হয়, যে বর্তমানে আমার স্বামী। অভির এমন কাহিনীতে মন খারাপ করে রুমে শুয়েছিলাম। একটু পরে আমার স্বামী হাসিব চলে আসে। এসেই জিজ্ঞেস করলো, স্মৃতি তুমি দুপুরে খেয়েছো? আমি খাবো না, তুমি খেয়ে নাও। খাবো না বললেই হলো নাকি? ওঠো ওঠো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। প্লিজ হাসিব, তুমি খেয়ে নাও, আমার ঠিক ভালো লাগছে না। কেন গো, জ্বর এসেছে নাকি মন খারাপ? সেটা বলো তো। জানি না। বুঝেছি, আমার লক্ষ্মী বউটার মন খারাপ হয়েছে।
যার কারণে এমন করছে। আচ্ছা বলো কি হয়েছে? কিছু না গো, প্লিজ জান বলো না আমাকে, তোমার কি হয়েছে? কিছু হয়নি না, তোমার কিছু একটা তো হয়েছে। আচ্ছা আমার মা কি তোমাকে কিছু বলেছে? না না, তাহলে কি হয়েছে বলো, অনুরোধ করছি। হাসিবের এমন জোরাজুরিতে স্মৃতি বলে, ঠিক আছে বলবো, কিন্তু তার আগে কথা দাও তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবে না। আচ্ছা কথা দিলাম, এখন তো বলো। বিয়ের আগে অভি নামে একটি ছেলের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল। দুজনে দুজনকে ভীষণ ভালোবাসতাম এবং বিশ্বাসও করতাম। হঠাৎ একদিন অভি আমার উলঙ্গ পিকচার চেয়ে বসে। বুঝতে পারছিলাম না কি করব। এক পর্যায়ে সে বলল, যদি পিক না দাও আমাদের সম্পর্ক এখানেই শেষ। পরবর্তীতে আমি সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়েছিলাম। কি কি বলো এসব? তাহলে তোমরা দুজনে দুজনকে বিয়ে করলে না কেন? অভির একটাই কথা, আমার বাবা মায়ের বিরুদ্ধে আমি যেতে পারবো না। যেখানে বাবা মা তোমাকে পছন্দ করেনি সেখানে আমি বিয়ে করতে পারি না। বুঝেছি, তার কথা মনে পড়ছে এখন তোমার, তাই না? না, আসলে অভি সেই পিকচারগুলো তার কাছে রেখে দিয়েছিল, এখন আমাকে ব্ল্যাকমেল করছে। যদি 2 লক্ষ টাকা না দিই তাহলে সব পিকচার নাকি ভাইরাল করে দেবে। তার জন্যে মন খারাপ আমার। অভির নাম্বারটা আছে তোমার কাছে? হ্যাঁ। আরে নাম্বারটা দাও তো আমাকে, আমি কথা বলছি। হাসিবের কথা মতো স্মৃতি হাসিবকে নাম্বারটা দিয়ে দেয়। মুহূর্তেই অভিককে ফোন দিল হাসিব। ফোনটি রিসিভ হওয়ার সঙ্গেই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনি কি অভি? হ্যাঁ আমি অভি বলছি, কিন্তু আপনাকে তো আমি চিনতে পারলাম না। আমি স্মৃতির স্বামী হাসিব। শুনলাম তোমার কাছে নাকি স্মৃতির কিছু খারাপ পিকচার আছে। 2 লক্ষ টাকা না দিলে তুমি নাকি সেই পিকচারগুলো ভাইরাল করে দেবে। অভি চুপচাপ নিশ্চুপ। শোন ভাই, দেরি করছিস কেন? ভাইরাল কর, তারপরে না হয় খেলাটা শুরু করব। কথাটা শোনা মাত্রই অভি ফোনটা কেটে দেয়। কি বলল অভি? স্মৃতি বলে। ভয় ফোন কেটে দিল? ও এই পাগলি, পরে এখনো মন খারাপ করে থাকবে নাকি? হ্যাঁ, ও তোমাকে বোকা বানাতে চেয়েছে। সত্যি তো? আরে হ্যাঁ সত্যি, ছাড়া ও যদি কিছু করে আমরা আইনের ব্যবস্থা নেব, টেনশন একদম নিও না প্লিজ। তোমাকে হাসি মুখ না দেখলে আমার ভালো লাগে না। খাবার নিয়ে এসো, দুজনে একসঙ্গে খাবো। আজ আমি তোমাকে খাইয়ে দেব। কথাটি শুনে স্মৃতির মুখে যেন হাসি ফুটে উঠল। সত্যি স্বামী হলে এমনই হওয়া দরকার, যে তোমার অতীত জানার পরেও তোমাকে পাগলের মতো ভালোবাসবে। এটাই হচ্ছে গল্পটা। মানে গল্প ঠিক বলবো না, ওই বললাম আর কি, একটা বাস্তব কাহিনী। এই রকম ব্ল্যাকমেল অনেক ছেলেরাই কিন্তু করে তাদের প্রেমিকাকে বা গার্লফ্রেন্ডকে, বা ইভেন অনেক সময় বউকেও। অনেক খবরে দেখা যায় এবং অনেক এগুলো আমরা আগে নিউজ পেপারেও পড়েছি যে এই রকম সুযোগ নিয়ে তারা ব্ল্যাকমেল করে। তো এই গল্পটা বা এই আর্টিকেলটা তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই আমার উদ্দেশ্য, যে তোমাদের ঘরেও যারা ইয়াং জেনারেশন আছে, ইয়াং মেয়ে আছে, যারা উঠতি বয়সের বা প্রেমে টেমে পড়বার বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করবার মতো বয়সে পৌঁছে গেছে, তাদের সঙ্গে প্লিজ এই আর্টিকেলটা তোমরা চাই আমি শেয়ার করো। কেননা এই সব জিনিসগুলো যদি এই সব নেক্সট জেনারেশনের সঙ্গে শেয়ার না করা হয় তাহলে তারাও তো ওয়াকিবহল থাকবে না, তাই না? তারাও তো মানে সজাগ থাকবে না। অনেক প্যারেন্টসরা আছে অনেক কিছু তাদের ছেলে মেয়েদের সঙ্গে মানে কথা বলতে চায় না, আলোচনা করতে চায় না, কমিউনিকেট করতে চায় না বা লুকিয়ে রাখতে চায়। এটা কিন্তু একদমই উচিত না। আমি আমার মেয়ের সঙ্গে কিন্তু হেন কথা নেই যেটা আমরা আলোচনা করি না, বা দরকার হলে সেটা ওর সঙ্গে আমি ডিসকাস করি না। এবং ও কিন্তু খুব ফ্রি আমার সঙ্গে সব কিছু ডিসকাস করবার জন্যে। সেই জায়গাটা আমি তৈরি করে রেখেছি অনেক বছর আগে, আজকে নয়। আজকে নতুন করে তৈরি করতে গেলে একটা 24 বছরের মেয়েকে কিন্তু পাল্টানো যাবে না। কিন্তু অনেক বছর আগে আমি ওর সঙ্গে এমনভাবেই মিশেছি, এমন বন্ধুত্বপূর্ণ রিলেশন আমাদের, যে ও কিন্তু জানে যে যাই হোক না কেন, যতটাই খারাপ কথা হোক না কেন বা যতই
বাজে শুনতে লাগার মতো কথা হোক না কেন, ও কিন্তু ওর মাম্মামের সঙ্গে আলোচনা করতে পারে, কথা বলতে পারে। এবং আমি এখনও অনেক কিছু ওর সঙ্গেই ডিসকাস করি, যতই খারাপ ব্যাপার হোক। ইভেন এরকম একটা কাহিনীও কিন্তু ও আসলে অবশ্যই ওর সঙ্গে আমি ডিসকাস করব অনেক কিছু। মানে ওই অনেক আগেকার দিনের মানুষরা তো যেরকম আমার মায়েরা সব মানে অনেক বছর অবধি অনেক কিছুই আমাদের সঙ্গে কথা বলতো না, মেবি লজ্জা পেতো, বা আগেকার দিনে এতটা মানুষ স্মার্ট ছিল না বা এতটা খতিয়ে দেখতো না। তবে একটাই কথা, আগেকার দিনে এতটা ফ্রড কেসও হতো না, এতটা মানে দূষিত আমাদের এনভায়রনমেন্টটা ছিল না। তো সেই জায়গা থেকে আমাদের মায়েরা মানে আলোচনা যদিও বা আমাদের সঙ্গে না করতো বা খোলাখুলিভাবে সব কিছু ডিসকাস না করতো, তাতেও কিন্তু আমরা পার পেয়ে গেছি, আমরা ভালোভাবেই বড় হয়ে গেছি এবং আমরা আমাদের জীবনে এগোতে পারছি। কিন্তু এখন এত দূষিত হয়ে গেছে পুরো এনভায়রনমেন্টটা, এখনকার ছেলে মেয়েদের সঙ্গে যদি মায়েরা পুরোপুরি খোলাখুলিভাবে না আলোচনা করে এবং তাদেরও সেই জায়গাটা যদি তৈরি করে না রাখে, তাহলে কিন্তু উভয় পক্ষের মধ্যেই কিন্তু একটা ফারাক থেকে যাবে এবং এই ফারাকটা কিন্তু খুব ক্ষতিকারক, খুব ক্ষতিকারক। নিজের বাচ্চার সঙ্গে সে ছেলে হোক বা মেয়ে, আমি শুধু মেয়েদের কথা বলছি না, ছেলেদের সঙ্গেও এমনভাবে ওপেনলি সব কিছু আলোচনা করা উচিত যাতে জায়গাটা পুরোপুরি ক্লিয়ার থাকে এবং সেও যেন তার জীবনের একটা স্বচ্ছ ছবি দেখতে পায়, মাথাটা যেন পরিষ্কার থাকে। অনেক যে ক্রাইম হচ্ছে, অনেক কিছু হচ্ছে, এগুলো কিন্তু অনেক ভুলভ্রান্তি বাড়ির থেকেই আছে, জানো তো। ছোটোর থেকেই এই ভুলভ্রান্তিগুলো তৈরি করেই তাদেরকে বড় করা হয়েছে বলে তাদের মধ্যে এত যে কিউরিসিটি, এত যে মানে কি বলবো, কুকীর্তি করবার যে একটা ইচ্ছে, এইগুলো যে জন্মেছে, এইগুলো কিন্তু অনেক অনেক ছোটোবেলাকার কিভাবে তারা ব্রট আপ, সেইটার মানে পরিণতি, জানো তো, সেইটার রেজাল্ট। এই যে একটা এই যে বিভিন্ন রেপ কেস বলো, এটাই আমার মনে হয় এই যে একটা মেয়ের শরীরের ওপরে একটা ছেলের যে এই একটা চাহিদা বা একটা কৌতূহল, এই জিনিসগুলো কিন্তু গ্রো করেছে তার অনেক ছোটোর থেকে, অনেক ছোটোবেলার থেকেই। মানে এই ব্যাপারগুলো যদি একদম ওপেনলি তার বাবা মানে মা বা বাবা তার সঙ্গে আলোচনা করতো বা তাকে শেখাতো যে মানে অনেক কিছু শেখানোর আছে, সেই জিনিসগুলো তাদের যদি শেখানো হতো তাহলে হয়তো এতটা পারভার্টেড মানুষজন হয়ে যেত না। তো জানি না, এটা আমার বক্তি, তোমাদের কি বক্তি অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাবে। তো আমার মনে হয় যে সব সময় এগুলো খোলামেলা আলোচনা করা উচিত। অনেকে এখনও ইভেন স্বামী স্ত্রীর মধ্যেও অনেকে অনেক কিছু লুকিয়ে রাখলে এই কমিউনিকেশন জিনিসটা যত কম হবে তত জানবে লাইফে প্রবলেম বাড়বে। এটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি এবং আমি এটা সবসময় বিশ্বাস করি যে কমিউনিকেট, কথা বলো, কথা বলতে কোনো ক্ষতি নেই। আজকে এই আর্টিকেলটায় দেখো, স্মৃতি বলে যে মেয়েটি, সে যদি হাসিব তার হাজব্যান্ডকে এই ব্যাপারটা উদ্ঘাটন না করে দিত, যদি তাকে না 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 করে লুকিয়ে রাখতো, আলটিমেটলি কি হতো, হাসিব হয়তো জানতে পারতো না, কিন্তু মেয়েটি এই আতঙ্কে দিনগুলো গুজরতো, আতঙ্কে থাকতো যে ওর আগের এক্স বয়ফ্রেন্ড হয়তো কোনো দিন ছবিগুলো আউট করে দেবে, হয়তো অভি কোনো দিনই ছবি আউট করবে না, যেটা এখন দেখা গেল, হয়তো আউট করবে না, হয়তো ওটা ও নিছকই একটা মজা করেছিল। কিন্তু স্মৃতির জীবনটা কি দুর্বিষহ হয়ে গেল চিন্তা করো। সে কিন্তু প্রত্যেকটা দিন ঘুমরবে এটাই ভয় করে যে আজকে কি সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে গেল আমার ছবিগুলো, আজকে কি ওখানে বেরিয়ে গেল ছবিগুলো। তো এইভাবে বেঁচে থাকারও তো কোনো মানে হয় না, না, ও নিজে স্বতঃস্ফূর্তভাবে বাঁচতেও পারবে না। তো সে আজকে হাসিবের সঙ্গে জিনিসটা ওপেনলি ডিসকাস করলো, তার জন্যে কি হলো, সে একটা বিরাট মেন্টাল সাপোর্ট পেলো। এটুকু জানতে পারলো অভি হয়তো কোনোদিনই এটা এক্সপোজ করবে না, এবং এটাও একটা উপকার হলো যে অভির মতো ছেলে যে কোনোদিন ওকে বলেছিল আমি ব্ল্যাকমেল করবো এবং এই ছবিগুলো আমি পাবলিক করে দেবো, সেও কিন্তু জানলো যে এর হাজব্যান্ড জিনিসটা জেনে গেছে, এখন যদি আমি এটা ব্ল্যাকমেল করি তাহলে ওর হাজব্যান্ড কিন্তু ল অ্যান্ড অর্ডারের হেল্প নেবে বা আমার ব্যবস্থা করবে। তো ব্যাপারটা অনেক দিক থেকে কিন্তু খুলে গেল। এবং এটাও আমি বলবো যে স্মৃতি কিন্তু এটাও মানে দেখে নিল যে হাসিব কিন্তু ওকে সত্যি ভালোবাসে, স্বামী হিসেবে সত্যিই ভালোবাসে। কেননা এতটা শোনবার পরেও সে যখন মেনে নিয়েছে এবং তার বউকে সম্মান দিচ্ছে, তখন নিশ্চয়ই সেও একটা বড় মনের পরিচয় দিয়েছে।
তো কতগুলো জিনিস বোঝা গেল এবং কতগুলো জিনিস সামনে খুলে গেল, যেটা এই কমিউনিকেশনের মাধ্যমেই কিন্তু হলো, আর কোনো মাধ্যম কিন্তু নয়, জাস্ট কমিউনিকেশন। সো কমিউনিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ। সে যে কোনো রিলেশনই হোক, মা সন্তান হোক, হাজব্যান্ড ওয়াইফ হোক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক, প্রেমিক প্রেমিকা হোক, যাই হোক না কেন, আউটসাইডার কেউ হোক, স্টুডেন্ট টিচার হোক, প্রফেসর স্টুডেন্ট হোক, যাই হোক না কেন, একটা কমিউনিকেশন মাস্ট বি দেয়ার। তো অনেক জ্ঞান ফ্যান দিয়ে ফেললাম হয়তো, আসলে এগুলো জ্ঞান নয়, আমার যেটুকু নলেজ, আমার যেটুকু ভক্তি আমার মনে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলে যদি বা একজন দুজনকেও একটু পাল্টানো যায়, বা যদি বা একজন দুজনকেও একটুখানি কিছু শেখানো যায়, বা আমার কথাটা শুনে তোমরাও যদি কারুরকে একটু শেখাতে পারো, বা তোমরাও যদি কারুর লাইফটাকে একটু চেঞ্জ করে দিতে পারো, ওয়াই নট, তাই না? নিজের মধ্যে রেখে দেওয়ার থেকে জিনিসটাকে স্প্রেড করে দেওয়াটা অনেক বেটার। তো তোমাদের কেমন লাগলো আর্টিকেলটা, আর তোমাদের কি ভক্তি অবশ্যই তোমরা নেক্সট কমেন্ট বক্সে জানাবে। আর এই এখন ম্যাগুর খাবারটা রেডি করব, আজকে আর কিছু দেখাবার নেই, আজকের মতো ভিডিওটাকেও এখানে শেষ করে দিচ্ছি, একটা ছোটো ভিডিওই রাখলাম। এখন একটু গল্প গুজব করেও কাটাবো, এক এক দিন অনেক কাজ বাকি আছে, যদিও সেটা এক্ষুনি করছি না, জানোই তোমরা, আগের ভিডিওতে বলেইছি রবিবার থেকে আমার একদম কোমর বেঁধে লাগার টাইম আসছে, আর এক্সাইটমেন্টও বাড়ছে, কেননা একটা একটা করে দিন কমছে। আমার মেয়েটা আসবে আমার কাছে, মানে 4টে মাস 5টা মাস কী করে যে কাটিয়েছি, মানে আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। তো সেখান থেকে আমি ওকে আবার দেখতে পাবো, ইট মিনস আ লট টু মি। তো সরি, আমি আবার ইমোশনাল হয়ে যাচ্ছি। আমি যদিও ইমোশনকে ধারে কাছে আসতে দিই না, পছন্দ করি না, কিন্তু তাও আর কি এক একটা ইনসিডেন্ট একটু দুর্বল করেই দেয় আমাকে। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি। আর ম্যাগুকে এক্ষুনি দেখাতে পাচ্ছি না, তোমরা কিছু মনে করো না, ম্যাগু এখন খাটের তলায় ঢুকে আছে, কেননা খাবার টাইম হয়ে গেছে। তো খাবারটা আবার রেডি করে মহিলাকে টেনে নিয়ে আসবো। তো চলো, যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, আর পারলে অবশ্যই এই আর্টিকেলটা এবং এই যে ভদ্রলোকের টাকাটা গায়েব হয়ে গেছে, মানে চুরি হয়ে গেছে বলতেই পারি, সেটা সবার সঙ্গে স্প্রেড করো। অনেক কিছু শুনলে অনেক কিছু আইডিয়াও মাথায় আসে, অনেকে অনেক রকমভাবে সাবধানও হয়ে যেতে পারে, জানো তো। নিজের মধ্যে না রেখে জিনিসটাকে চালিয়ে দেওয়া উচিত। তো চলো, টেক কেয়ার, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।